আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা নাহিদ ইসলাম, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে ক্ষমতায় থাকাকালীন অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো, কিন্তু তারা চেয়ারের মধ্যে কামড় দিয়ে বসে রইলেন। ভাই, 18 মাসের একটা চেয়ার যদি ছাড়তে ইচ্ছে না হয়, এই মানুষগুলো আশা করে বিএনপি আওয়ামী লীগ যখনই যারা ক্ষমতায় আসবে তারা পদত্যাগ করবে, তারা দুর্নীতি মুক্ত হবে। 18 মাসে দুদকের সার্ভার ফাইটায় যাচ্ছে। 18 মাস পরে যখন বিএনপি সরকার গঠন করলো, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ। খুবই চাঞ্চল্যকর তথ্য। আমরা দেখছি যে গণমাধ্যমগুলো বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে, অর্থাৎ দুদকের কাছে। দায়িত্ব ছাড়ার ঠিক এক সপ্তাহের মধ্যেই এ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড ভাঙবে। ভাবা যায়। অধিকাংশ অভিযোগকারী যারা আছেন তারা নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারীরা আবার তাদের নাম পরিচয় উল্লেখ করেছেন। দুদক সূত্র বলছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে আপনার এইসব অভিযোগও একইভাবে তারা যাচাই করবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবির নির্বাহী পরিচালক এবং ডক্টর যিনি আছেন ইফতেখারুজ্জামান, তিনি বলছেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা আছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ টেলিকম কর্মচারীদের। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্টি করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। তিনি ক্ষমতায় থাকতেও রাষ্ট্রীয় টাকা খরচ করে তার মেয়ে গোষ্ঠী টুষ্টি তাদেরকে নিয়ে ঘুরতেন। আবার তার পরিবারের সদস্য যারা আছেন তাদের খুব বড় বড় পোস্ট পদবি দিয়েছিলেন। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া এখানে উনি বিদেশেও অর্থ পাচার করেছেন অভিযোগ আছে। আর উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতি এবং অর্থ পাচারের প্রায় 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য। আওয়ামী লীগের অনেক বড় বড় কয়েকজন নেতা তারা যখন মামলা থেকে মুক্ত হল, অনেকে বিদেশ গেলেন, তখনই প্রশ্ন ছিল যে ওই যে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আওয়ামী লীগের সময় ডক্টর মোমেন, তিনি বলছিলেন যে তিনি কিভাবে সিস্টেমকে বাস দিয়া দেশ থেকে বের হয়ে গেছেন। তাহলে এই সিস্টেম কারা? এই সিস্টেম এটাই যেখানে বড় বড় মানুষ শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল বা কইরা ফেলছে, কামাই ফেলছে। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। এখন আল্লাহ ভালো জানে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি এই অভিযোগ হচ্ছে একটা শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেন, ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে। অর্থাৎ আমি অনেকগুলো জিনিস এখানে যেটা দেখছি, আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর গান বাংলা টেলিভিশন তাপসের জামিন আসিফ নজরুল বিপুল অঙ্কের বিরুদ্ধে অর্থের বিনিময় করিয়েছেন। আসলে আমরা তো পত্রিকা দেখে কথা বলতেছি, যারা পত্রিকায় রিপোর্ট করছে নিশ্চয়ই তাদের কাছে সত্যতা আছে, আপে তাপে তো লিখে নাই। এখন বিষয়গুলো হচ্ছে দুদক বলছে যে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হবে। বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি দল ঘোষণা করেছে 24 জুলাই অভ্যুত্থানে যে বিপুল সংখ্যক পুলিশ হত্যা হয়েছিল তার বিচার হবে। এই খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধিতায় ঝাঁপিয়ে পড়েছে জামায়াত ও এনসিপি দল। এখনো পর্যন্ত তাদের বিরোধিতা স্রেফ মুখের কথায় ও হুমকিতে। তবে এই বিচার যদি সত্যিই শুরু হয় তবে তারা নাকি রাজপথ কাঁপাবে। তাদের বিরোধিতা কেন, কিসের ভয়ে এবং এসব যুক্তি কতটা গ্রহণযোগ্য,
এই সমস্ত বিষয় নিয়ে একটি তথ্যনিষ্ঠ আইন মোতাবেক নিরপেক্ষ আলোচনা তুলে ধরবো এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয়ের কথা বলবো যেখানে আবেগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু বিচার আর রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া শুধু ভুল নয়, বিপজ্জনক। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালীন সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন সরকারি তথ্য বলছে। বেসরকারি এবং কিছু অন্য সূত্র মতে এই সংখ্যা ৩,০০০। আইনের শাসন যখন থাকে না তখন সংখ্যা নিয়ে ব্যাপক গরমিল খুবই সাধারণ বিষয়। এবং বাংলাদেশে যে গত জুলাই আগস্টে আইন ছিল না, বিশেষ করে আগস্টে, সেটা তো খুবই এটা একদম প্রচারিত এবং বহু প্রচারিত কথা। তবে ৪৪ হোক বা ৪,০০০, সংখ্যা যেটাই হোক, অভিজ্ঞতায় দেখা গেছে বিচার সত্যি সত্যি শুরু হলে নতুন নতুন হত্যার নথিপত্র সামনে চলে আসে, তার খবর সামনে আসে, যা অন্তত এখন সরকারের কাছে নেই। এটা পৃথিবীর সব জায়গাতে যখন একটা আপরাইজিং হয় তখন এই ঘটনা দেখা গেছে পরবর্তীকালে আসল সংখ্যায়, অন্তত আসলের কাছাকাছি সংখ্যায় পৌঁছানো যায়। সুতরাং সংখ্যা বাদ রেখে মূল কথায় আসে, এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে। কারণ বিচার হওয়া উচিত। এই কথাই স্বাভাবিকভাবে এটাই হলো রাষ্ট্রের দায়িত্ব। যে দায়িত্ব অন্যায়ভাবে উপেক্ষা করে নিহতের পক্ষে নয়, সম্পূর্ণ নীতিগর্হিতভাবে হত্যাকারীর সপক্ষে অবস্থান নিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইনডেমনিটি দেওয়ার মাধ্যমে বিএনপি সরকার সেই ভুলটাকে বা অন্যায়টাকে শুধরে নিতে চাইছে। এখন বলছে পুলিশ হত্যার বিচার হবে, কিন্তু বিচার প্রক্রিয়া সামনে আসতেই জামায়াত ও এনসিপি কেন আপত্তি তুলছে, তারা ঠিক কোন আশঙ্কার কথা বলছে, আর এই আপত্তি কতটা গ্রহণযোগ্য, আদৌ গ্রহণযোগ্য কিনা, সেটাই আজ সহজ ভাষায় আইনের কাঠামোয় বোঝার চেষ্টা করব। প্রথমেই বলি, এটা কোনো দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করতে আমি আসিনি। আমরা 3টি জিনিস সেখানে আলাদা করে রাখব। 1, হত্যাকাণ্ডের বিচার, এটা নীতিগতভাবে অবশ্যই করতে হবে। 2, বিচার কিভাবে হবে, এখানে নিরপেক্ষতা, সাক্ষ্য প্রমাণ, তদন্তের মান, এসব প্রশ্ন চলে আসে। 3, রাজনীতি কে কি বলছে, কেন বলছে, এবং সেটা আইন ও বাস্তবতার সঙ্গে মেলে কি না। হত্যার প্রেক্ষাপট সেটা কীরকম? 24 জুলাই আগস্টে সহিংসতার সময় পুলিশের ওপর আক্রমণ হয়েছে এবং সরকারি তালিকা অনুযায়ী 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আগেই বলেছি, বেসরকারি সূত্রে এই সংখ্যা শুধু বেশি নয়, বহু গুণ বেশি। রাস্তায় গাড়ি থামিয়ে শুরু করে পুলিশ হত্যা করা, গাড়ি থামিয়ে, তারপর থানা জ্বালিয়ে পুলিশ হত্যা, এমনকি গর্ভবতী পুলিশকে ধরে বেঁধে পুড়িয়ে দেওয়ার অভিযোগও আছে। এসব শুধু রাজনৈতিক ঘটনা নয়, ফৌজদারি অপরাধও বটে। হত্যা চেষ্টা, সহিংস হামলা, যাই ঘটুক না কেন, ব্যক্তি বা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে বিচার হওয়াটাই নিয়ম। সভ্য রাষ্ট্র এ কথাই বলে। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা, বিচার মানে একটা শিরোনাম নয়, শুধু যে একটা হেডলাইন বিচার তা নয়। বিচার মানে তদন্ত, বিচার মানে সাক্ষ্য প্রমাণ, বিচার মানে ফরেনসিক, বিচার মানে অস্ত্রের উৎস, কমান্ড চেন, সব কিছু মিলিয়ে একটা তদন্ত, মিলিয়ে একটা ব্যাপার, সেইটা হচ্ছে বিচার। বিএনপির বিচার হবে এটা স্বাভাবিক, তবে রাজনীতি কেন ঢুকে যাচ্ছে? ঢোকা উচিত নয়।
ক্ষমতাসীন পক্ষ যখন বলে বিচার হবে, তখন সেটা তো কোনো দল বলছে না, সেটা রাষ্ট্রের দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে সরকার বলছে। এ কথাটা প্রথম বলেছেন সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর একই কথা বলেছেন বাংলাদেশের বিএনপি দলের যিনি জেনারেল সেক্রেটারি জেনারেল, যিনি আবার ওখানে মন্ত্রী, তিনি সেই ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বলেছেন এ কথা। কিন্তু বর্তমান কথাটা হলো, বর্তমান বাংলাদেশের মতো তীব্র রাজনৈতিক মেরুকরণের দেশে কয়েকটা সন্দেহ দ্রুত জন্মেই যায়। সন্দেহটা যেমন, প্রথমত বিচারটা কি সিলেক্টিভ হবে, মানে এক পক্ষকে ধরবে অন্য পক্ষকে ছাড়বে, কাউকে ধরে একটা দলকে ধরে আরেকটা দলকে ছেড়ে দেয়া, দুদলই যেখানে ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। কথাটা এই জন্যই বলছি, বিএনপি নিজে 24-এর অভ্যুত্থানের অন্যতম শরিক ছিল। যদি দেখা যায় কোনো কোনো হত্যায় তাদের সংশ্লিষ্টতা ছিল, সেক্ষেত্রে তারা সিলেক্টিভ হয়ে নিজেদের সরিয়ে নেবে না তো। এ কথাটা কিন্তু বিএনপিকে স্পষ্টভাবে বলতে হবে। দ্বিতীয়ত, বিচারটা কি ন্যারেটিভ ওয়ার হবে, ইতিহাসের ব্যাখ্যা বদলের অস্ত্র হয়ে উঠবে কেবল? স্পষ্ট করে বলি ব্যাপারটা, জুলাই অভ্যুত্থানকে আওয়ামী লীগের ন্যারেটিভ অনুযায়ী, মানে আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, তারা বলেন যে জুলাই বিপ্লব ওটা কোনো বিপ্লবী নয়, ওটা ছিল একটা ষড়যন্ত্রের অভ্যুত্থান। তাহলে সেই ন্যারেটিভকে সামনে রেখেই কি এই জুলাই অভ্যুত্থানকে ইতিহাসে একটা ষড়যন্ত্রের অভ্যুত্থান হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে? সেই অস্ত্র করে তোলা হবে না তো? এই সন্দেহগুলো থেকেই বিরোধিতার ভাষা তৈরি হয়। তবে সন্দেহ থাকলেই বিচার বন্ধ করতে হবে বা বিচার চলবে না, এটা কোন ভদ্র সভ্য দেশের কথা? এটা তো আইনসম্মত অবস্থান নয়। এই অবস্থান তারাই নেবে যাদের ভেতরে ভয় থাকে, অর্থাৎ যে খুনি সে কখনোই চাইবে না খুনের বিচার হোক, ফেঁসে যেতে পারে, ফেঁসে যাওয়ার ভয়। অপরাধী তাই কখনোই বিচার চায় না, কারণ সে ধরা পড়তে চায় না। এনসিপি কি বলছে এই বিচারের ঘোষণা নিয়ে? তারা দাবি করেছে যে পুলিশ হত্যার নয়, এনসিপি বা ছাত্র জনতার ওপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে। এটা পুলিশ হত্যার কোনো বিচারের কোনো ব্যাপারই নয়। অর্থাৎ তারা ভয় পাচ্ছে তদন্ত বিচারের মুখোমুখি হতে, বিচারের নাম করে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানো হতে পারে, এর আড়ালে তারা আশ্রয় নিচ্ছে। দ্বিতীয়ত, তারা বারবার প্রায়োরিটাইজেশন, অর্থাৎ কোন বিচারটা আগে হবে সেই কথা তোলে। যেমন আন্দোলনে নিহত আহতদের বিচার, রাষ্ট্রীয় সহিংসতার দায়, এসবও দৃশ্যমানভাবে সামনে আনতে হবে। এখানে তাদের বক্তব্যের একটা অংশ গ্রহণযোগ্য, যে বিচার যদি একপেশে হয় তাহলে জন আস্থা নষ্ট হয়ে যায়। কথা বলার সময় তারা অবশ্য এটা মনে রাখে না যে হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মী যারা অভিযুক্ত 24-এর আন্দোলনকারীদের ওপর আক্রমণ ও হত্যার মামলায় অভিযুক্ত হওয়া এবং অভিযুক্ত হয়ে জেলে বন্দি আছে, তারা তো বন্দি রয়েছে এখন। পূর্বতন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ড পেয়েছেন এসব অভিযোগে। সুতরাং তাদের বিচার যে হচ্ছে না বা বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়নি এমন তো নয়। কিন্তু এনসিপি নেতাদের বক্তব্যের আর একটা অংশ হচ্ছে সমস্যার। বিচার হলে রাজপথে নামবো বলে তারা হুমকি দিয়েছেন। এটা বিচারকে চাপ দিয়ে প্রভাবিত করার মতো শোনায়, যা আইনের শাসনের সঙ্গে একেবারেই যায় না। জামায়াত নেতারা কি বলছেন তাদের কথাটা শুনি। দেখুন, জামায়াতের আমিরের অবস্থান নীতিগত, তিনি নীতিগত অবস্থান নেন। তিনি বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এসব ভাষার কোনো অর্থই হয় না। এটা আসলে পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়। প্রশ্ন তাহলে তোলাই যায়, তাকে প্রশ্নটা করা যায় যে পাবলিক আইন হাতে তুলে নিল, থানা পোড়ালো, মেট্রো রেলে আগুন দিল, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করলো, তখন পুলিশ কি সংঘর্ষে না গিয়ে
গোলাপ ফুল হাতে নিয়ে তাদের স্বাগত জানাবে? জামাতের আমির সাধারণভাবে বলছেন তিনি নাকি ন্যায় বিচারের সংস্কৃতি চান, প্রতিহিংসার রাজনীতি চান না। এই নীতিগত অবস্থান বারবার বলছেন, আবার একই সঙ্গে বলছে প্রতিহিংসা মানে ব্যবস্থা নিতে গেলেই প্রতিহিংসার অভিযোগ তুলছেন। তবে সেসব কথার কথা যে বিশ্বাসের কথা নয়, সেগুলো যে কথার কথা, আদৌ তিনি বিশ্বাস করেন না যে ন্যায় বিচারের সংস্কৃতি আসুক, সেই প্রশ্নটা থেকেই যায়। বিড়াল তপস্বী কথাটা জামাতের জন্য খুব একটা অচেনা কিন্তু নয়, খুব একটা নতুনও নয়। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন পুলিশ হত্যার বিচারের আগে অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করতে হবে। অর্থাৎ তিনি বিচার বন্ধ এই মুহূর্তে চান এমন নয়, কিন্তু তার বক্তব্য হচ্ছে কোন বিচারটা আগে হবে কোনটা পরে হবে এটা নিয়ে তিনি আপত্তি তুলেছেন। তাকে ওই একই কথা বলা হয় যে কে বলেছে যে আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট সরকারের দোসর তাদের বিচার হচ্ছে না কিংবা বিচারের কোনো ব্যবস্থা হয়নি, এ কথাটা কে তিনি কোত্থেকে জানলেন? তাদের বিচার তো হচ্ছে, একটু আগে সেটা তো বললামও। এখানে একই প্রশ্ন, আর একটা প্রশ্ন, আগেও পরের তর্কটা আইনগতভাবে কিন্তু আদৌ শক্তিশালী নয়। এর আগে অমুক খুন হয়েছিল, সেই খুনের বিচার হয়নি বলে পরের খুনের বিচার চলবে না, আইনে এরকম কোনো কথা নেই। কারণ হত্যা হলে তার মামলা চলতেই পারে, তাই আগেও হোক, আগেরটাও হোক, পরেরটাই হোক, যেটাই হোক সবকটাই হওয়া উচিত। আগেরটা তো হয়েছে, যদি নাও হয়ে থাকে তার জন্য পরেরটা হবে না, বিচার হবে না, এমন তো কোনো কথা নেই। তবে রাজনৈতিকভাবে এই তর্ক দিয়ে তারা এটা বোঝাতে চাইছে যেটা আসলে শুধু পুলিশের মৃত্যু নয়, আন্দোলনকালে অন্য মৃত্যু অত্যাচারও বিচারযোগ্য এবং এক পেশে বিচারকে তারা মানবে না। তাহলে বোঝা যাচ্ছে কতটা তারা ন্যায় বিচারের পক্ষে। আরে বিচার এক পেশে হবে না, দু পেশে হবে, সমানভাবে হবে, সেটা তো হচ্ছে কোর্টের ব্যাপার। আর এই গত 1.5 বছর তো এক পেশে ছাড়া কোনো বিচার হয়নি, তখন কোনো মুখ থেকে কথা বেরোয়নি কেন? এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হলো আন্দোলনের সময় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, চীনে তৈরি 7.62 রাইফেলের গুলির প্রসঙ্গ। এই বিষয়ে অন্তর্বর্তী ইউনূস সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন সাহেব কি বলেছিলেন এই সেন্সিটিভ প্রসঙ্গটা নিয়ে একবার সেটা দেখি। অস্ত্র গুলির উৎস বিষয়ে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেছেন তিনি আহত আনসার সদস্যদের কথা শুনে, এই আহত আনসার সদস্যরা কবে তাদের সাথে তিনি দেখা করেছিলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করেছিল, সচিবালয়ের ভেতরে তারা গিয়েছিল, কিন্তু সচিবালয়ের ভেতরে ঢুকে তাদের ওপরে যে গুলি চলে সেই গুলিতে গুলিটা চালায় কারা? সাধারণ লোকজন, পাবলিক, তারা সিভিলিয়ান। এবং আনসারদের, এই আহত আনসারদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন। দেখতে গিয়ে তিনি খোঁজ নিয়ে জানেন সাখাওয়াত হোসেন যে তাদের শরীরে যে গুলিগুলো বিঁধে আছে সেই গুলিগুলো 7.62 রাইফেলের গুলি। তাহলে তিনি তখন প্রশ্ন করেছিলেন যে তাদের শরীরে, এই আনসারদের শরীরে পুলিশের ফায়ার কম, বরং সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেলের গুলি লেগেছে। তারপরে তিনি একটা কথা বলেন যে এটা খুবই মারাত্মক। যে প্রশ্নটা এই ঘটনা তুলছে তা হলো সিভিল পোশাকে সিভিলিয়ানরা কিভাবে এমন অস্ত্র নিয়ে সচিবালয়ের গেটের ভেতর গিয়ে গুলি করলো। গেটের ভেতর থেকে, হ্যাঁ আমি একটু ভুল বলেছি এর আগে, সেটা হচ্ছে আনসার সদস্যরা সচিবালয়ের ভেতরে ঢোকেনি, তারা বাইরে ধর্মঘট করছিল, অবস্থান করছিল, সেখানে তাদের ওপর গুলি চালানো হয় সচিবালয়ের ভেতর থেকে। তাই সাখাওয়াত হোসেন বলেছিলেন সিভিলিয়ানরা কিভাবে এমন অস্ত্র নিয়ে সচিবালয়ের গেটের ভেতরে ঢুকে সেখান থেকে গুলি করলো এদের উপর। তিনি এজন্য খুব বড় ধরনের ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার বলেছিলেন, অর্থাৎ বড় পরিসরে তদন্ত ছাড়া সত্য জানা যাবে না। এই প্রসঙ্গেই উল্লেখযোগ্য আবু সঈদের মৃত্যু হয়েছিল কিন্তু যেভাবে
সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। বহু মৃত্যু দেখা গেছে ওই আন্দোলনের সময়, যেগুলো 7.62 রাইফেল থেকে গুলি ছুড়ে যাদেরকে হত্যা করা হয়, এবং সেগুলি পুলিশ ছোড়েনি। তাহলে এদের কাছে কিভাবে এলো, কার কাছে এলো? তার আর একটা বাক্য এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পুলিশ সদস্যদের হাতে 7.62 রাইফেল আছে, এটা মেনে নিলাম, কিন্তু সমস্যা হলো সিভিলিয়ানরা তাদের হাতে কিভাবে গেল এই অস্ত্র এবং কারা ব্যবহার করলো। এই কথা বলার দায়ে স্বরাষ্ট্র দপ্তর তার কাছ থেকে কেড়ে নেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই অংশটি কেন গুরুত্বপূর্ণ? কারণ যদি সত্যি সিভিল পোশাকে 7.62 অস্ত্র ব্যবহার হয়ে থাকে, তবে বিষয়টি শুধু দলীয় সংঘর্ষ নয়, এটা অস্ত্রলীক, অবৈধ অস্ত্রধারী নেটওয়ার্ক, যা কোনো সংঘবদ্ধ অপারেশনের দিকে ইঙ্গিত দেয়, এবং আন্দোলনের সময় আন্দোলনকারীদের বহু মৃত্যু হয়েছে এদেরই গুলিতে। এখানে কোনো দোষারোপ নয়, এখানে একটা মানদণ্ড, ফরেনসিক, ব্যালিস্টিক, অস্ত্রের ট্রেসিং, সাক্ষ্য প্রমাণ এবং ভিডিও প্রমাণ। তাহলে বিরোধিতায় যারা আজকে করছে, পুলিশ হত্যার বিচারের বিরুদ্ধে যারা বিরোধিতা করছে, তাদের এই বিরোধিতা কতটা গ্রহণযোগ্য? এখন আমরা আইনগতভাবে বিচার করলে 3 ভাগে ভাগ করতে পারি। 1, গ্রহণযোগ্য দাবি বিচার করতে হবে, কিন্তু তদন্ত নিরপেক্ষ হওয়া চাই। প্রমাণ ছাড়া কাউকে দলীয় পরিচয়ে দোষী করা হবে না। সহিংসতার সব ভিকটিম, পুলিশ, আনসার, সাধারণ মানুষ, আন্দোলনকারী সবাই ন্যায্য বিচার পাবে, এবং সেখানে দল দেখে যদি বিএনপির কেউ জড়িত থাকে তাদেরকে ছাড়া যাবে না, এটাও সরকারকে স্পষ্টভাবে বলতে হবে। দ্বিতীয়ত, আংশিক গ্রহণযোগ্য, আগে এটা পরে ওটা, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই জিনিসটা। সুতরাং এখন আমরা এই বিচার হলে রাজপথে নামবো, এই ধরনের হুমকি আদৌ গ্রহণযোগ্য নয়। কি হলে সত্যিকারের নিরপেক্ষ বিচার হবে? আমি মনে করি এই প্রশ্নে আস্থা ফেরাতে কয়েকটি জিনিস জরুরি। ব্যালিস্টিক বা ফরেনসিক এবং অস্ত্র ট্রেসিং করা, কোত্থেকে এলো, 7.62 গুলি অস্ত্রের উৎস, কারা ইস্যু করেছে, কোত্থেকে এলো, এসবের নথি ভিত্তিক তদন্ত করতে হবে। ডাইরেক্ট পারপেট্রেটর আর ইনস্টিগেটর, অর্গানাইজার আলাদা করে দেখতে হবে। কে গুলি করেছে আর কে পরিকল্পনা করেছে, উস্কানি দিয়েছে, 2 স্তরের দায় নির্ধারণ করতে হবে। সাক্ষী সুরক্ষা ও ওপেন ট্রায়ালের ব্যবস্থা করতে হবে, যাতে রাজনৈতিক ভয় এবং প্রভাব কমে মানুষ সত্যিটা জানতে পারে। শেষ কথা খুব সোজা, হত্যা কখনো পলিটিক্যাল ফুটনোট নয়, এটা রাষ্ট্রের আইনগত দায়িত্বের কেন্দ্রে থাকা অপরাধ। আর বিচারকে রাজনীতির হাতিয়ার বানালে শেষে ক্ষতিগ্রস্ত হয় সব পক্ষই, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সত্য, এবং যে সত্য হওয়া উচিত একটি রাষ্ট্রের ধর্ম, সেই রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিয়ে একটা সাংঘাতিক পরিবর্তন, দারুণ একটা পরিবর্তন চোখে ধরা পড়েছে, এবং এই পরিবর্তনটা নিয়ে আপনাদের সামনে আলাপ করা। আওয়ামী লীগ অফিস খুলছে, আওয়ামী লীগের জামিন হচ্ছে, আওয়ামী লীগ যথারীতি রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগকে নিয়ে এনসিপি, জামাতে ইসলামী ভেউ করবে, এটা স্বাভাবিক। বিএনপি কিভাবে ডিল করবে, বিএনপির ডিলিং এর কৌশলটা কি হবে, একেবারে ওপেন খাঁচা ছেড়ে দিবে না খাঁচা খুলে, আবার কিভাবে নিজেদের কাঁধে অন্তর্বর্তীকাল সরকারের মতো দোষ আনবে না, এরকম নানা আলাপ সালাপ আছে। এবং এইসব আলাপের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার, যে আওয়ামী লীগ খুব সহজেই, যে হঠাৎ করেই একেবারে ঢোল বাজিয়ে ঈদের দিনের মতন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আর হৈ হৈ করে আওয়ামী লীগ মিছিল নিয়ে নেমে পড়ছে, ব্যাপারটা এরকম হবে না। এমনি একইভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তিনিও খুব স্বাচ্ছন্দ্যে, খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশে ফিরবেন, এরকম সম্ভাবনার দিকটাও খুব কম মনে করা হয়। কিন্তু যেই ধরুন পরিবর্তনের কথা বলছি, সেইটা হচ্ছে বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়ার মধ্যে প্রথম নামটা যদি বাংলা পত্রিকায় আসে, সেটা হলো আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক যাই থাকুক, সেটা হলো প্রথম আলো। ডক্টর ইউনূসের সময়ে ওই যে দেবরের নাম মুখে আনা পাপ, আওয়ামী লীগের নাম মুখে আনা, এবং
আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের নিউজ প্রচার করা, এটা প্রথম আলোর জন্য এটা তারা স্বঘোষিত ভাবেও করেছিল, তারা নিজে থেকেও এটা করেছে। আবার তাদের উপরে ডক্টর ইউনূসের খড়গ হাত শফিকুল আলম, তার নিশ্চয়ই একটা ব্লেসিং ছিল। শফিকুল আলম প্রথম আলোতে অ্যাক্সেস কেমন ছিল এটা আমরা বুঝতে পারি। ফলে আওয়ামী লীগের নিউজ তো দূরের কথা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিউজ তো দূরের কথা, আওয়ামী লীগের কোন নেতার বক্তব্য প্রকাশ করা তো দূরের কথা, প্রথম আলো আওয়ামী লীগের ধারে কাছেই যেত না। আওয়ামী লীগ নিয়ে এক বছরের মধ্যে বহু কিছু ঘটেছে, কিন্তু এই ডক্টর ইউনূসের সময়ে আওয়ামী লীগের বেশ কিছু নিউজ আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম ধরে হোক আর বিশেষ সূত্রে হোক আমরা, অথবা আমরা ইন্টারভিউর মাধ্যমে হোক আমরা জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় প্রথম আলো, আমি প্রথম আলোর নামটাই বেশি নিব, তারা আওয়ামী লীগের নাম নেই। এবার আওয়ামী লীগের নিউজ করেছে প্রথম আলো, এবং সেই নিউজে আওয়ামী লীগের সেই পালিয়ে থাকা নেতা বলেন, পালিয়ে যাওয়া নেতা বলেন, দেশ থেকে নেতা বলেন, ভারত থাকা নেতাদের কমেন্ট যোগ করেছে। নামটা প্রকাশ করেনি, কিন্তু কমেন্ট যোগ করেছে। এইটা গত 1 বছরের মধ্যে প্রথম আলোর প্রথম কারবার। তারা বর্ণনা করেছেন যে হেডলাইনটা করেছিল এরকম যে নিষেধাজ্ঞার মধ্যে সক্রিয়তার ইঙ্গিত, কি হিসাব করছে আওয়ামী লীগ, এরকম নানান কিছু বলেছে। ভোটের পর 1 ডজনের বেশি দলীয় কার্যালয় খোলা হয়েছে, এখন কারাবন্দী নেতা কর্মীদের জামিন প্রক্রিয়ার দিকে নজর, সক্রিয়তায় তাড়াহুড়া না করার পক্ষে দলের একাংশ, দলের নিউজও জানাচ্ছে। সেখানে তারা বলছে যে এই যে আওয়ামী লীগ যে অফিসগুলো খুলছে এগুলো আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত, মানে আওয়ামী লীগ তার নেতা কর্মীদেরকে সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে, এবং তারা বিএনপির পালসটা বুঝতে চাচ্ছে, মানে বিএনপি কিভাবে ডিল করে সেই পালসটা আওয়ামী লীগ বুঝতে চাচ্ছে বলেই প্রথম আলো তার রিপোর্টে এটা প্রকাশ করার চেষ্টা করেছে। তবে রিপোর্টের বিশেষ বিশেষ জায়গায় কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেই মেসেজগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথম আলো এই তথ্যও জানাচ্ছে যে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশন তৈরি হয়ে থাকলে আওয়ামী লীগের পলাতক নেতারা যারা ভারতে পালিয়ে আছেন বা অন্যান্য দেশে পালিয়ে আছেন, তারাও দেশে ফিরতে পারেন। তারা দেশে ফেরার কথাটিও প্রথম আলো আমাদেরকে জানাচ্ছে, মানে দেশে ফেরার কথাটি তারা বিষয়টা এরকম বলছে, জামিন পাওয়ার বিষয়টি কিছুটা স্বাভাবিক হলে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের কেউ কেউ দেশে ফেরার বিষয়টি বিবেচনা করতে পারেন। এবং সেই প্রসঙ্গে প্রথম আলো যেখানে বলছে, তবে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় খোলা বা সক্রিয়তা দেখানোর বিষয়টি রয়েসই করার পক্ষে মত আছে দলটির ভেতরেই। সেই রিপোর্টে আওয়ামী লীগ নেতাদের কোট করেছে প্রথম আলো। প্রথম আলো বলছে যে আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে এসব নেতা বলছেন, যেটাই আমি বলছি যে ইউনূস আমলে প্রথম আলোর পক্ষে এই হ্যাডম দেখানো সম্ভব ছিল না, এবং প্রথম আলোর এই দুঃসাহসও ছিল না যে তারা এই লাইনগুলো লিখবে যে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নেতারা, যে কিছু বলছে যে আওয়ামী লীগের নেতাদের কারো কারো মতে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে অবস্থানরত নেতা কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। এবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যে কথা বলেছে, নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ বিএনপিকে ভোট দিয়েছে এবং ভোট প্রতিহত করার কোনো কর্মসূচিও দেয়নি দলটি। ফলে রাজনৈতিক বাস্তবতায় বর্তমান সরকার অন্তত প্রকাশ্যে কঠোর অবস্থান নাও নিতে পারে। তবে দলের নীতি নির্ধারকরা মনে করেন, মানে নীতি নির্ধারকদের সঙ্গে প্রথম আলো কথা বলেছে, বর্তমান বাস্তবতায় বিএনপির কাছ থেকে প্রকাশ্যে সহযোগিতা আশা করা ঠিক হবে না। সরকার অনেক ক্ষেত্রে না দেখার কৌশল নিতে পারে, আবার পরিস্থিতি ভেদে কঠোরও হতে পারে। যেমন আইভি রহমানের জামিনের ব্যাপারে নিশ্চয়ই সরকারের একটা ইঙ্গিত আছে। সরকার আইভি রহমান জামিন পাওয়ার পরেও আইভি রহমানকে সোনারেজ দেখানো হয়েছে। সোনারেজ দেখানোটা এটা পুরোপুরি সরকারি সিদ্ধান্তের ব্যাপার। তারপরে জামিনে আশাবাদী অনেকে, সেই বিষয়গুলো তুলে হয়েছে, এবং কার কার জামিন হয়েছে গত কিছুদিনে সেই তথ্য বিস্তারিত প্রথম আলো তুলে ধরেছে। কার্যালয় খোলার প্রতীকী চেষ্টা, সেই বিষয়গুলো সামনে তুলে ধরা হয়েছে। এবং প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী তারা বলছে যে 12টি জায়গায় আওয়ামী লীগ অফিস খুলেছে। এই হচ্ছে এখনকার মতো কিন্তু বিস্তারিত দীর্ঘ কৌশল বনাম বাস্তবতা, সেই জায়গাটি একটি সাব হেডলাইন করেছে প্রথম আলো। তারা বলছে যে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কৌশল দুটি ধারা এগোচ্ছে, মাঠে সীমিত উপস্থিতি দেখানো এবং একই সঙ্গে সরকারের প্রতিক্রিয়া যাচাই করা। কার্যালয় খোলা ও জামিন প্রশ্নে সরকারের অবস্থান নির্ধারণ করতে পারে দলটির রাজনৈতিক পথচলা কতটা উন্মুক্ত বা সীমিত হবে, এ ব্যাপারে আমাদের কোনো, কিন্তু এত দীর্ঘ শুধু আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ কি চাচ্ছে কি করবে, প্রথম আলোর বিশ্লেষণ এই 18-19 মাসে এই প্রথম। এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখবেন আওয়ামী লীগ যদি
স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসে, বাংলাদেশের বাস্তবতা এবং ওই যে ফাঁকা মাঠে গোল দেওয়া একটা অবস্থা, জামাত তার লেজ ধরে এনসিপি, এই পত্রপত্রিকার ট্রিটমেন্টেই আপনারা যখন এখন জামাতের আমিরের সাংঘাতিক রকম কাভারেজ দেখেন না, যে বিএনপির পরেই, তারেক রহমানের পরেই বিরোধী দলে থাকুক, জামাত বিরোধী দলে থাকুক, বিরোধী দলে থাকলেও পরিণতিটা হবে জাতীয় পার্টি। আওয়ামী লীগ যদি রাজনীতিতে থাকে, আওয়ামী লীগ যদি ফিল্ডে থাকে, ঠিক আওয়ামী লীগের সময় যেটা হয়েছে না, আওয়ামী লীগের নিউজ, প্রধানমন্ত্রীর নিউজ, মন্ত্রীর নিউজ, তার পরপরই ফলো করে খবর আসতো বিরোধী দল হিসেবে বিএনপি নিউজ। সংসদে নাই, সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু বিএনপি নিউজ। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাভাবিক রাজনীতিতে ফিরলে এই একইভাবে জামাতের অবস্থা হবে জাতীয় পার্টির। পত্র পত্রিকা, আলোচনা, মাঠে ময়দানে, ঘাটে, চা স্টলে, ইভেন রাজনৈতিক দেন দরবারে, সব জায়গায় বিএনপির পরের অবস্থানটা হবে আওয়ামী লীগের। জামাতে ইসলামী হবে ছাগলের 3 নম্বর বাচ্চা বা ঢেউটিন, আর এনসিপি হবে উকুন জাতীয় একটা ছারপোকা। এইটা জাস্ট কিলবিল কিছুটা করবে জামাতের উপরে ভর করে, এর বাইরে কিছু নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।